যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয় কোন লক্ষ্যে কর্মসূচি। আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। জনাব মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনারা আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করলেন। এর আগে বিভিন্ন সময় আপনাদের কর্মসূচি বা আন্দোলন মানেই জ্বালাও পোড়াও ভাঙচুর এইগুলোর নানান রকম ট্যাগ আমরা শুনেছি আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনাদের সাম্প্রতিক সময়ের কর্মসূচি দেখে মনে হচ্ছে অপেক্ষাকৃত জনসম্পৃক্ত কর্মসূচির পথে আপনারা হাঁটছেন। এটা বিএনপি রাজনৈতিক উপলব্ধি কিনা আগের অবস্থান থেকে, নাকি কোন ঠাসা হয়ে এমন কর্মসূচির ডাক দিচ্ছে বিএনপি সুযোগ পেলে আবারও সহিংসতা বা এই ধরনের পথে তারা যেতে পারে, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়? ধন্যবাদ সৌমিত্র, ধন্যবাদ যমুনা টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। না, আপনার কথার সাথে আসলে আমি সম্পূর্ণ একমত হতে পারছি না, কারণ আপনি জানেন যে বিএনপি বাংলাদেশের একটি সবচেয়ে জনপ্রিয় দল, যারা বিগত সময়ে বারবার ক্ষমতায় ছিল। সুতরাং জনগণকে কেন্দ্র করে বিএনপির রাজনীতি কিন্তু সবসময় পরিচালিত হচ্ছে। তো এখন আপনি দেখবেন যে করোনার আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপী জেলা পর্যায়ে আমরা কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু সরকার যখন করোনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে আমরা সেই কর্মসূচিগুলি স্থগিত করেছিলাম। কিন্তু এর মধ্যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারের পরিকল্পনা এবং বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের নাগালের বাইরে ইত্যাদির কারণে বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে মনে করে যে বিএনপির এই ব্যাপারে প্রতিবাদ করা উচিত, জনগণের কাছে যাওয়া উচিত। তারই লক্ষ্যে কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে এই প্রোগ্রামগুলোকে দেওয়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগ সবসময় আপনি লক্ষ্য করবেন যে বিএনপি না হয় একটি রাজনৈতিক প্রতিপক্ষ তাদের, যে আওয়ামী লীগকে অতীতেও পরাজিত করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে, কিন্তু তারা শুধু বিএনপি নয়, আপনি দেখবেন অন্য যে রাজনৈতিক দলগুলি আছে তাদের কর্মসূচির ক্ষেত্রেও কিন্তু তারা মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে, তাদের উপর নির্যাতন করে, মিথ্যা মামলা দেয়। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা, এটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না এবং বাংলাদেশের মানুষও জানে। আপনি জানেন যে রামপাল নিয়ে যখন বাম ঐক্যজোট যখন লং মার্চ করেছিল, সেখানেও তাদেরকে কিভাবে লাঠিপেটা করেছে আপনি দেখেছেন। প্রেস ক্লাবের সামনে যখন বিদ্যুতের মূল্যবৃদ্ধি বা পানির মূল্যবৃদ্ধির দাবিতে বিএনপি এবং অন্য সংগঠনগুলি যখন প্রতিবাদ কর্মসূচি পালন করছিল, সেখানেও তাদের উপর কিভাবে পুলিশি নির্যাতন হয়েছে, এই জিনিসগুলি নিশ্চয়ই মানুষ ভুলে যায় নাই। তো যার কারণে আমরা মনে করি বর্তমান বাংলাদেশের মানুষের, যারা আমাদের রাষ্ট্রের মূল স্টক হোল্ডার, তাদের নাবিশ্বাস উঠে গেছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, যার জন্য বিএনপি একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি এর প্রতিবাদ করা উচিত এবং সারা বাংলাদেশের মানুষকে সংগঠিত করা উচিত। আচ্ছা, সেই জায়গা থেকে আপনারা এই ধরনের কর্মসূচির দিকে এগিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। রিয়াজুল কবির কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। সাম্প্রতিক সময়ে বিএনপি বা বিরোধী পক্ষের যেই ধরনের রাজনৈতিক কর্মসূচি আমরা দেখছি, এর আগে যেমন একটু মারদাঙ্গা বা মারমুখী মাঠের কর্মসূচি আমরা দেখেছি, তার থেকে খানিকটা আলাদা বলে মনে হচ্ছে কিনা আপনাদের, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে এটাকে একটা গুণগত পরিবর্তন বা ইতিবাচক ব্যাপার হিসেবে আপনারা মনে করেন কিনা, এবং সেই দিক থেকে মাঠের এই রাজনীতির বেলায় ওনাদের ভাষায় যেমন হামলা মামলা বা দমন পীড়নের কথা বলা হয়, এই রাজনীতি মোকাবেলা করার জন্য আপনাদের তাহলে কি হাতিয়ার ব্যবহার করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক যমুনা টিভি যারা অনুষ্ঠানে দেখছেন। দেখুন, একটা রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে এবং একটা চলমান সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের ঘোষণা দিতে পারে। দেখতে হবে সেটা সাংগঠনিক, রাজনৈতিক এবং সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করে দেখেছি এই 13.5 বছরে বিএনপি যখনই কোনো রাজনৈতিক আন্দোলন ঘোষণা করেছে, এটা ঘোষণা মাত্রই রয়ে গেছে, এই আন্দোলনে কোনো প্রাণ পায়নি। কারণ যখনই যে ইস্যু নিয়ে ওনারা আন্দোলনের ডাক দেয়, আমরা লক্ষ্য করে দেখেছি সেই আন্দোলন ওনারা সাংগঠনিকভাবে সারা দেশে ছড়াতে পারেন না। পাশাপাশি এই আন্দোলনের পক্ষে সাধারণ মানুষ বা জনগণের জনসম্পৃক্তি থাকে না। দেখুন, আমরা ইস্যুগুলো যৌক্তিক নয়, এটি জনাব রিয়াজুল কবির কাউসার ওনাদের সাংগঠনিক অক্ষমতা। যেমন এখন দ্রব্যমূল্যের কথা ওনারা বলছেন বা এর আগে যেসব দাবিগুলো ছিল সেগুলোর ভর নেই। আমি আন্দোলন নিপীড়নের কথাটা আসছি, এর আগে বলে নিতে চাই
সর্বশেষ আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার অসুস্থ নিয়ে একটা আন্দোলন করেছিলেন, 64 জেলায় ডাক দিয়েছিলেন আন্দোলন করার জন্য, গোটা 12 জেলায় করেছেন। যে জেলা থেকে আন্দোলন কর্ম শুরু হয়েছে সিলেট জেলায় আমাদের মাননীয় মহাসচিব গিয়েছিলেন, আমরা দেখেছি এই আন্দোলনের প্রথম দিনের অনুষ্ঠানে কি হয়েছিল। সারা দেশবাসী টিভিতে দেখেছে আন্দোলনের প্রথম দিন কি হারে মারামারি হয়েছে নিজেরা। এবং এই একটা আন্দোলন সারা দেশে প্রাণ পেয়েছিল। কিন্তু দেখুন বেগম খালেদা জিয়া তো এখন বাসায় চলে গেছেন, গতকাল বুস্টার ডোজ নিয়েছেন, আমরা মনে করি আগের জন্য ভালো আছে। অর্থাৎ এই যে ইস্যুবিহীন আন্দোলনে ডাক দেওয়ার জন্য আন্দোলন, যাতে জনসম্পৃক্তি, হ্যাঁ পাশাপাশি লক্ষ্য করে দেখবেন মোশাররফ অনেকগুলি কথা বলেছেন, আমরা দেখেছি প্রেস ক্লাবে ওনারা মিছিল মিটিং করেন, হ্যাঁ সভা করেন, একটা সভা যথাসময়ে যথাভাবে শেষ হয়, কিন্তু যখন সভাটি শেষ হতে যায় তখনই ওনারা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর ঢিলাঢিলি করেন। অর্থাৎ এটা যেন জাতির পর যেটা নিউজ হয়। দেখুন বাংলাদেশে এখন 11টি সিটি কর্পোরেশন ছাড়াও 64টা জেলা, 492টি উপজেলা, 300টা নির্বাচনী এলাকায় আগামী নির্বাচন যদি আমরা সামনে রাখি, তাহলে এইসব সব জায়গায় আমার সাংগঠনিক দিক শক্তিশালী হতে হবে, জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলে আমরা মনে করি যে একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য জনের কাছে ভোট চাইতে পারবে। আমরা আওয়ামী লীগ গর্ব করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সারা বাংলাদেশে তৃণমূল থেকে সুসংগঠিত। হ্যাঁ আপনি বলেছেন ওনারা আন্দোলন করলে, হ্যাঁ অবশ্যই ওনারা আন্দোলন করতে চাইলে আমরা সাংগঠনিকভাবে দেখবো, রাজনৈতিকভাবে দেখবো, এবং যে কোনো নির্বাচনে অবশ্যই আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবো। কিন্তু আমরা লক্ষ্য করি আন্দোলনের নামে ওনারা চোরাগুপ্তা একটা কাজ করতে চান, যার জন্য কিন্তু ওনাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। আমরা অবশ্যই চাইব যে একটা রাজনৈতিক দল সেটা করতেই পারে, বলছি সেটা ওনাদের আন্দোলনের ধরনের কারণে সম্পৃক্ততা অনেক কম থাকে, জনসম্পৃক্ততা। জনাব রিয়াজুল কবির কাউসার, প্রশ্নের উত্তর পেয়েছি। যেতে চাই রাজিকুজ্জামান রতনের কাছে, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন যুক্ত আছেন আমার সঙ্গে। রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে দুর্নীতি, বাজার সিন্ডিকেট, জনগণের ভোটের অধিকারের দাবিতে সভা সমাবেশ, বিক্ষোভ, অবস্থান, ঘেরাও, হরতালের মাধ্যমে গণ আন্দোলন বিকশিত করার কথা বলা হয়েছে। সম্প্রতি ঘেরাও হরতালের মতো কর্মসূচি এখন আর গণমুখী বলে চালানোর সুযোগ আছে কিনা রাজিকুজ্জামান রতন? এতে জনগণের বিড়ম্বনা আরও বাড়বে কিনা সেটি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আর এইসবের মধ্য দিয়ে রাজনীতির মাঠে শক্তিশালী কোনো অবস্থান তৈরি করা কি এখন সম্ভব? রাজনৈতিক মাঠে শক্তিশালী অবস্থান তৈরি করার জন্য অনেক পদক্ষেপ আছে। আমরা অনেক দলকে দেখেছি জনসম্পৃক্ত আন্দোলন না করেও রাজনৈতিক মাঠে শক্তিশালী থাকেন, আর অনেক শক্তিশালী দলকেও দেখেছি জনগণের স্বার্থের ব্যাপারে থোড়াই কেয়ার করেন। ফলে সেটা একটা ভিন্ন আলোচনার বিষয়। আমরা যে বিষয়টা বলতে চাই, জনজীবনের সামনে যে সমস্যাগুলো আছে এগুলো কি যৌক্তিক নাকি এগুলো চাপিয়ে দেওয়া? এই সমস্যাগুলোকে আমরা মেনে নেব? এই সমস্যার কারণগুলোকে আমরা খুঁজব না? এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলি, আমাদের পানির দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানোর প্রচ্ছন্ন এবং পরোক্ষ হুমকির কথা আমরা যখন দেখছি, আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিটার কীভাবে অপমৃত্যু ঘটছে সেটা আমরা দেখছি, মানুষের মানবিক মূল্যবোধের বিপর্যয়টা কীরকম ঘটছে সেগুলো আমরা দেখছি। তো এগুলোর বিরুদ্ধে কি রাজনৈতিক সচেতনতার আন্দোলন গড়ে উঠবে না? রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কাজ হচ্ছে প্রধানত জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়িয়ে তোলা। সেটা তারা ক্ষমতায় থাকুন অথবা ক্ষমতার বাইরে থাকুন, ক্ষমতায় থেকেও জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়িয়ে তুলতে হয়। আর ক্ষমতায় যারা যেতে চান তাদেরকেও জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়িয়ে তুলতে হয়। তার পাশাপাশি যেটা করতে হয় যে ক্ষমতায় গিয়ে যে কাজগুলো করছেন, যারা করেন তারা কতটুকু জনগণের স্বার্থে করেন সেটা একটা জবাবদিহি হওয়া দরকার। সেই জবাবদিহি হওয়ার জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার, একটা অবাধ নির্বাচন দরকার। মানুষ যাতে যাচাই বাছাই করে যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে আবার ভোট দেবেন, নাকি যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে ভোট দেবেন, এইরকম একটা সুষ্ঠু পরিবেশ থাকা দরকার। যে কারণে আমরা বলেছিলাম জনজীবনের সংকট নিয়ে আন্দোলন করাও যেমন রাজনৈতিক দলের কাজ, গণতান্ত্রিক চর্চার সংকট নিয়ে আন্দোলন করাটাও রাজনৈতিক দলের কাজ। আমাদের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কাজ, এগুলো যখন বলি সেগুলোর অধিকার নিশ্চিত করার জন্য যেমন দাবি জানানো দরকার, পাশাপাশি আমাদের মানবিক অধিকার, মানবিক মর্যাদা সেটা প্রতিষ্ঠা করার আন্দোলনটাও দরকার। আর এর সঙ্গে দরকার গণতান্ত্রিক চর্চার আন্দোলন। আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বলেছি এই সমস্ত কিছু নিয়েই আমরা আন্দোলন করছি, লড়াই করছি, এবং কখনো কখনো এই আন্দোলনটা এমন একটা জায়গায় যায়, যেমন ধরুন আমাদের সাধারণ ছাত্ররা যখন
হাব ভাড়ার জন্য রাস্তা অবরোধ করলো, সেটা কি আমরা শুধুমাত্র বিশৃঙ্খলা বলবো, নাকি একটা বিশৃঙ্খলাকে দূর করে একটা ভাড়ার শৃঙ্খলা আনবার জন্য বলবো? নিরাপদ সড়কের জন্য যখন রাজপথ অবরোধ করে ঘেরাও হয়ে থাকে, তখন কি সেটা আমরা বিশৃঙ্খলা বলবো, নাকি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা বলবো? ঠিক তেমনি বাজার সিন্ডিকেটের নামে জীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে। জনগণ যদি তার বিরুদ্ধে আন্দোলন করে এবং তাকে যদি কেউ সহযোগিতা করে, সেটা কি বিশৃঙ্খলা বলবো, নাকি অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলবো? ফলে বিশৃঙ্খলা কথাটা দুই দিক থেকে দেখা যায়। একটা হলো আমার জীবনটাকে বিশৃঙ্খল করে দিচ্ছে অর্থনৈতিক চাপ, আবার যারা আমাদের জীবনটাকে বিশৃঙ্খল করে দেয় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে একটা রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। ফলে এই দুটোই চলে। আমাদের বাংলাদেশে এরকম প্রচুর ইতিহাস আছে এবং বাংলাদেশে ভবিষ্যতে এরকম প্রচুর আন্দোলন হবে এবং বর্তমানেও অনেক কিছু হচ্ছে। যেমন একটা ছোট্ট কথা বলে শেষ করি, আজকে যে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা রাস্তা অবরোধ করে বসে আছে, এটা কি বিশৃঙ্খলা বলবো, নাকি তাদের এক সহপাঠীকে ধরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করলো, তার বিরুদ্ধে একটা মানবিক প্রতিরোধ বলবো? ফলে প্রতিরোধকে কারো দৃষ্টিতে বিশৃঙ্খলা মনে হতে পারে, প্রতিরোধকে কারো দৃষ্টিতে একটা গণতান্ত্রিক দায়িত্ব পালনও বলে হতে পারে। কোন দিকে অবস্থান, সেটা সুবিধার ক্ষেত্রে বা হয়তো রাজনৈতিক স্বার্থ বা বোঝাপড়ার ক্ষেত্রে কার কোথায় অবস্থান, সেগুলোর উপর নির্ভর করে আপনি বলছেন। রাজিকুজ্জামান রতন আমাদের সঙ্গে রয়েছেন, ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু। জাহিদুল হাসান পিন্টু, সাম্প্রতিক সময় নির্বাচন কমিশন গঠন সহ আসন্ন নির্বাচন নিয়ে সরকারের তৎপরতা, সেখানে আপনি নির্বাচন কমিশন বা সার্চ কমিটি সংক্রান্ত যে আইন সেটিকে সামনে আনতে পারেন এবং বিএনপির যে বিভিন্ন রকম কর্মসূচি, সেটা দ্রব্যমূল্য সহ এইসব ইস্যুতেও তারা কর্মসূচি দিচ্ছে দেখতে পাচ্ছি আমরা। কোনো গুণগত পরিবর্তন দেখতে পান কিনা? আমরা বিভিন্ন সময় বলি বা শুনি যে বাংলাদেশের রাজনীতি সেই একই চক্রে আবর্তিত হচ্ছে এবং সেখানে সেই পুরনো ধারার ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, স্বার্থ আন্দোলন, এইসব সেই জায়গা থেকে খানিকটা কি পরিবর্তন দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আপনার তো একদিন দুদিনে হবে না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আর একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো একটি দলের পক্ষে এটা সম্ভব না। এগুলোর জন্য কনসেনসাস দরকার। সব দল মিলে যদি সব দলের মন মানসিকতায় যদি আপনার পরিবর্তন আসে, তবেই কেবল রাজনীতি। সেই ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ সরকার আইন করলো, আবার বিএনপি কর্মসূচি দিচ্ছে জনসম্পৃক্ত বা জনগণের ইস্যু কেন্দ্রিক, এই বিষয়গুলোকে যদি বিবেচনায় নেন। না, বিএনপি বর্তমানে বিএনপির যে আপনার রাজনীতির মাঠে যে অবস্থান, সে এই ধরনের কর্মসূচি দেওয়াটা স্বাভাবিক। এই কর্মসূচি দিয়ে যদি আপনার ধরেন বিএনপির অবস্থানটা কি, বিএনপি এই বর্তমানে এই আমাদের দ্রব্যমূল্যের বাড়তি চাপে মানুষ তো কষ্টে আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। যে কারণে সরকার আবার সাথে সাথে সেটাকে ঠিক করে এই যে 1 কোটি মানুষকে আপনার ওই টিসিবির মাধ্যমে খাদ্য দেওয়া শুরু করেছে। এই গভর্নমেন্ট তো এই জায়গায় অ্যাড্রেস করেছে। আবার বিরোধী দলও এটাকে ক্যাশ করতে পারে। এটা হলো আপনার অর্থনৈতিক অবস্থা যদি বলেন। আবার রাজনৈতিক অবস্থা যদি বলেন, যে নির্বাচন কমিশন গঠন, এটা বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত বিষয়। রাজনীতি নিয়ে মানুষের মাথা ঘামায় বেশি। তো এই জায়গায় বিএনপি তো শুরু থেকে, মানে এই কমিশন গঠন প্রক্রিয়ার শুরু থেকে বিএনপি এই প্রক্রিয়ার সঙ্গে নিজেকে বিযুক্ত রেখেছে। বিযুক্ত রাখার বিএনপির দিক থেকে যৌক্তিক কারণও আছে, কারণ তারা 2016 সালে গিয়েছিল, খালেদা জিয়ার নেতৃত্বে টিম গিয়েছে, সেখানে যাওয়ার পর এসে যেই কমিশন তারা পেয়েছে সেখান থেকে আশানুরূপ ফল তারা পায়নি। এটা তো সত্যি, এটা অস্বীকার করার উপায় নেই। এখন এই কারণে বিএনপি এই প্রক্রিয়ায় যুক্ত হয়নি। কিন্তু যুক্ত না হয়ে লাভ কি হলো, সেই লাভটা এখন জনগণের সামনে তুলে ধরতে হবে। এটা বিএনপির কাজ। বিএনপি এখন বুঝাইতে চাইবে যে দেখো, আমরা গেলেও যা করতো, না গেলেও তাই করতো। যদি তাই করে থাকে, এখন জনগণের কাছে গিয়ে জনগণকে কনভিন্স করা যে সরকার যেই কমিশন গঠন করবে সেই কমিশনটা ঠিক না। কিন্তু এখানে আমার একটি বিষয় হলো, যাকে দিয়ে এই কমিশন গঠন করা হোক, আপনি প্রশ্ন তোলার সুযোগ পাবেন। এই সুযোগ বাংলাদেশে সবসময় থাকবে। এই কারণ হলো আওয়ামী লীগ বা বিএনপি বা রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কখনো ঐক্যমতে আসবে না। আপনি ধরেন বিএনপির তালিকা অনুযায়ী 5 জনকে যদি আপনার নির্বাচন কমিশনার বানান, অন্যরা প্রশ্ন তুলবে। এই রতন ভাইদের কথা অনুযায়ী যদি বানায়, আওয়ামী লীগ প্রশ্ন তুলবে। আওয়ামী লীগের কথা অনুযায়ী বানায়, বিএনপি প্রশ্ন তুলবে। প্রশ্ন তোলাতুলি কিন্তু চলতেই থাকবে। এই জায়গায় আপনার কনসেনসাসটা দরকার ছিল, কিন্তু সেটা সম্ভব আপাতত আমি দেখছি না। এখন দেখতে হবে যে কমিশনটা আসছে, এটা তো বাস্তবতা, এটা তো আপনি ঠেকাতে পারছেন না।
মানে হয়তো কাল বা পরশু রাষ্ট্রপতি একটা কমিশন গঠন করে ফেলতেন, হ্যাঁ, তারপরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া দিতে। এর মধ্যে কারা কারা আসলো ব্যক্তিগুলোর পরিচয় নিয়ে এই আপনার চুলচেরা বিশ্লেষণ হবে, আলটিমেটলি এই কমিশনটা থেকে যাবে। থেকে এই যাওয়ার পর প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা প্রশ্নের বা একটা বিতর্ক কি থামানো বা ঠেকানো যেত আপনার মনে হয়, যদি এই শেষ যে 10 জন তাদের নাম প্রকাশ করা হতো বা প্রস্তাব কারা করেছেন সেটা প্রকাশ করা হতো? এটা আমিও বলি প্রকাশ করা দরকার ছিল, কিন্তু বিতর্ক থামাতে পারতেন না। প্রকাশ করলে ওই 10 জনের চরিত্র হনন করতাম আমরা, হ্যাঁ, এর মধ্যে যেই 5 জন যেত সেই 5 জন বিব্রত হতো, কিন্তু আলটিমেটলি বানাতে হতো কাউকে না কাউকে। আর এখন তো বিএনপি তো বলে যে এই কয়দিন আগেই তো এই কাউসার ভাইও ছিলেন আমার সঙ্গে, যে সুশীল সমাজকে তারা বলতেছে যে এই পেনশনজীবী লীগ আর ওই যে গরুর পালের মতো এখন কমিশনে আসতে চাচ্ছে। তো বিএনপি প্রশ্নবিদ্ধ করতে চাইবে, বিএনপির অবস্থান থেকে আমি এটাকে নেতিবাচক ভাবে দেখছি না, কারণ বিএনপি এই প্রক্রিয়ায় ছিল না। এই কমিশনকে যদি প্রশ্নবিদ্ধ করতে না পারে, এবং আপনি যেটি বলেছেন এখন তাদের রাজনৈতিক দায়বদ্ধতার জায়গায় তো জনগণের কাছে উপস্থাপন করতে হবে যে এতে তারা যে এই বিযুক্ত থাকলেন তাতে আসলে লাভটা কি হলো, বা কতটুকু এই বিযুক্ত থাকার মধ্যে আসলে কন্ট্রিবিউশন বা অবদান রাজনীতি কতখানি তারা করতে পারলেন সেটা জানার চেষ্টা করি মোশাররফ হোসেনের কাছ থেকে। জনাব মোশাররফ হোসেন, এই যে সংলাপে গেলেন না, তালিকা জমা দিলেন না, সেই মধ্যে আপনারা নির্বাচনে যাবেনই না, এটা হচ্ছে আপনাদের অবস্থান। একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল আপনারা, এবং ক্ষমতার সঙ্গে আপনাদের যে সংযোগ বা মিথস্ক্রিয়া সেটা আপনাদেরকে আরো বেশি বাংলাদেশের রাজনীতিতে যদি বলি একটা ভিত্তি দিয়েছে। ফলে আপনারা যদি দাবি আদায় করতে হয় লক্ষ্যবিহীনভাবে তো আপনারা চলতে পারবেন না, বা রিয়াজুল কবির কাছে যেমন ইস্যুবিহীনভাবে তো আপনারা নিশ্চয়ই মাঠে থাকতে পারবেন না। ফলে আপনারা কিভাবে জনগণের কাছে বিষয়টাকে উপস্থাপন করবেন যে এর লাভ আপনাদের নিজেদের ঘরেই কিভাবে তুলবেন, গণতন্ত্রের ক্ষেত্রেই বা জনগণের কাছে কি বলবেন, নাকি ওই লক্ষ্যবিহীন পথে চলতে থাকবেন যেখানে গিয়ে ঠেকে? জনাব সৌমিত্র, আপনি একটা কথা, আমি যে কথাটি বলতে চাই যে আপনি লক্ষ্য করবেন যে কোনো জনরায়ের প্রতিফলনটা কিভাবে ঘটে। জনরায়ের প্রতিফলনটা ঘটে কিন্তু নির্বাচনের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে। কিন্তু বাংলাদেশে সেই জিনিসটি কিন্তু আজকে সম্পূর্ণ অনুপস্থিত, কারণ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে জনগণের রায়ের ফলাফল পাওয়ার মতো কিন্তু এখানে কোনো সুযোগ নেই, কারণ এই সরকার আজকে নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণ তাদের দলীয় সাংগঠনিক কাঠামো যেভাবে পরিচালনা করে সেভাবে পরিচালনা করতে চাচ্ছেন। এখন আপনি আমাদের যারা পিন্টুর বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন, সেখানে কিন্তু পিন্টু কিছু জিনিসের সূত্রপাত করেছেন। যেমন আপনি দেখেন, 2টি সার্চ কমিটি তো আমরা দেখেছি। এই 2টি সার্চ কমিটি বাংলাদেশে যে কয়টি নির্বাচন কমিশন হয়েছে সবচেয়ে জঘন্যতম নির্বাচন করেছে, এবং যেটা বাছাই করা হয়েছে এই সার্চ কমিটির মাধ্যমে। এবং এই কমিটির ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দল, যারা স্টেক হোল্ডার আছে, বাংলাদেশের জনগণ, সবার মাধ্যমে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। যার কারণে দেখবেন এই সার্চ কমিটিকে এই সরকার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশের মতো একটা দায় মুক্তি দিয়েছে, কিন্তু যাতে এর বিরুদ্ধে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, স্পষ্ট ভাষায় বলেছে। সুতরাং এরা যে সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করেছে সেটা কিন্তু এই বিধানের মাধ্যমেই সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হয়েছে। এখন আপনি যে কথাটি বলেছেন যে বিএনপি কি করবে, বিএনপি কিন্তু আন্দোলনের মধ্যে আছে। আজকে বাংলাদেশে আপনি দেখেন, আমি তো মনে করি ব্যক্তিগতভাবে যে একটা একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি আজকে লড়াই করে যাচ্ছে দীর্ঘ 13টি বছর, এবং এর একটি ফলাফলও কিন্তু বিএনপি পাচ্ছে, কারণ জনগণ বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যকে সমর্থন করেছে। আজকে জনগণ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যার কারণে দেখবেন জনগণ আজকে কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছে না, নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে, উড্ড করে নিচ্ছে, আর যার জন্য নির্বাচন আজকে একটি প্রহসনে বাংলাদেশে পরিণত হয়েছে। এইটা তো আমি মনে করি বিএনপির যেই রাজনৈতিক কর্মসূচি, বিএনপির যেই প্রচারণা, বিএনপির নেতৃবৃন্দের যে সাংগঠনিক মাধ্যমে এর আগে যে কয়েকবার এরকম একটা বিতর্কিত অবস্থান বা একটা অস্থিতিশীলতার জায়গা তৈরি হয়েছিল, তখন তো দেখা গেছিল কর্মসূচির মধ্য দিয়ে হয় পুরোপুরি স্থবিরতা বা অচল হয়ে গেছিল আসলে নানান রকম, সেটা প্রশাসনিক কার্যক্রম বলুন, সেটা মাঠের পরিস্থিতি বলুন। ফলে তেমন কিছু করে ব্যাপকতর আন্দোলন বলুন বা পরিস্থিতি তৈরি করে সেটা তত্ত্বাবধায়কের দাবি বলুন বা অন্যান্য পরবর্তীতে যেই বাস্তবতাগুলো তৈরি হয়েছে রাজনীতিতে সেগুলো আনতে হয়েছে। ফলে আপনারা সেই দিকে যাবেন তাহলে এখন?
না না, আপনি একটা লক্ষ্য করবেন যে আমরা যে কথাগুলি বলেছিলাম, যে আমরা বলেছিলাম এই সরকার রাজনৈতিকভাবে বা ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে। এটা কিন্তু আমরা বারবার বলে এসেছি, আমরা প্রমাণ দিয়ে বলেছি যে এই আওয়ামী লীগের শাসন আমলে আজকে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমরা বলেছি মিথ্যা মামলা দিয়ে আজকে রাজনৈতিক দলকে আজকে আজকে নির্যাতিত করা হচ্ছে, আজকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। আজকে এই কথা কিন্তু প্রমাণ হয়েছে। আপনি দেখেন যে আমাদের যারা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার অথবা যারা বাংলা আজকে এই যে গ্লোবাল ভিলেজে আমরা কিন্তু বিচ্ছিন্ন নাই, সেই ইন্টারন্যাশনাল কমিউনিটি, বাংলাদেশের জনগণ যে কথাটি বলেছে, বাংলাদেশের স্টেক হোল্ডাররা যা বলেছে, আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু তার সাথে আজকে সুর মিলাচ্ছে, হ্যাঁ, যে বাংলাদেশে এই অবস্থা বিরাজ করছে, এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। তা আমি মনে করি যে কোনো আন্দোলনে কিন্তু ব্যর্থ হয় না। একটা যে কোনো একটা একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে কিন্তু নানাবিধ সংকট মোকাবেলা করতে হচ্ছে। যেমন আমরা যে কথাটি বারবার বলি, আপনি দেখবেন যে আওয়ামী লীগ একটি কথা বলে যে 2001 থেকে 2006 পর্যন্ত যারা ক্ষমতা ছিল, বিএনপি রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, সেই মামলার সংখ্যা ছিল 7,000। অথচ আওয়ামী লীগের এই 13 বছরে বিএনপির বিরুদ্ধে 1,10,00,000 মামলা দিয়েছে, যার আসামি সংখ্যা প্রায় 40 লক্ষ। সুতরাং এটা তো রাজনৈতিক দমন নিপীড়ন, বিরোধী পক্ষকে আর নিচ্ছিন্ন করে দেওয়ার পদক্ষেপ, যার জন্য আপনার জনগণ যে আজকে এই সরকারের পক্ষ নাই, এটা কিন্তু আজকে প্রমাণিত। যার কারণে তারা ভোট দিতে ভয় পাচ্ছে। আওয়ামী লীগের মতো একটি পুরাতন রাজনৈতিক দল আজ কিন্তু দেউলিয়া হয়ে গেছে। তারা দিনের ইলেকশন রাতে করতে হচ্ছে বা জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে। আজকে তারা নির্বাচন করতে মতো সাহস পাচ্ছে না, যার জন্য আপনি দেখবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা বিরাট হিড়িক বাংলাদেশে পড়ে গেছে। এগুলিতে আমি মনে করি বিএনপির আন্দোলনের ফসল। জনগণ বিএনপির কথা বিশ্বাস করে বলেই আজকে বাংলাদেশে এই অবস্থা কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, এবিএম রিয়াজুল কবির কাউসার, আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে একতরফা নির্বাচনের অভিযোগ করা হয়, সেটা 14-18 নির্বাচন নিয়ে যেমন আছে, এখন আওয়ামী লীগের সঙ্গে যদি বিরোধীদের এই অভিযোগটা একেবারে স্থায়ীভাবে সেটে যায়, সেইটা আপনারা কিভাবে এড়াবেন? এরকম নির্বাচন হলে তার দায়িত্ব শেষ পর্যন্ত আওয়ামী লীগের কাঁধেই যাবে যতক্ষণ পর্যন্ত আপনারা ক্ষমতায় আছেন। দেখুন, আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টানো দরকার। আমাদের দেশটা পরিচালিত হয় সংবিধানের আলোকে। আজকের যে অনুসন্ধান কমিটি, এটা কিন্তু সংবিধানের আওতায় এসছে। সংবিধানের 118(1) দ্বারাই মহামান্য রাষ্ট্রপতি করেছেন। একটা রাজনৈতিক দল যদি মহামান্য রাষ্ট্রপতিকে মানতে চান না, তার সংলাপকে মানতে চান না, আইনের মধ্যে গঠিত অনুসন্ধান কমিটি থেকে মানতে চান না, বা সেই অনুসন্ধান কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের নাম প্রস্তাব করবেন, তাদের মানতে চান না, অবশেষে একটা নির্বাচন কমিশন গঠিত হবে, সেটা আগেই বলে গেছেন মানবেন না, তাহলে ওনারা না, সেই জন্য তারা তাদের ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছেন রিয়াজুল কবির কাউসার, যে এর আগে মেনেও সেটা শেষ পর্যন্ত তাদের ভাষায় নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমি তো সেটাই বলেছি, দৃষ্টিভঙ্গিটা পাল্টানো দরকার। নির্বাচন ক্ষমতায় গেলে নির্বাচনের মাধ্যমে যেতে হবে। আসলে যেটা মোশাররফ যেটা বলেছেন, মানে নির্বাচনের প্রতি জনগণ আস্থা হারায় নাই, বিএনপি নির্বাচনের প্রতি আস্থা হারাইছে। 2014 সাল 18 সালের নির্বাচনের যে কথা বলেন, বা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচনের যে কথা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন কি বাংলাদেশের সংবিধান বা নির্বাচনী আইনে আর বিরুদ্ধে কোনো বাধা আছে? এটা একটা প্রক্রিয়ার, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আরেকটি ব্যাপার বলতে চাই, যেটা আলোচনা হয়েছে, যে এই অনুসন্ধান কমিটি 322 জনের নাম এসেছে, এর মধ্যে অনেকে কিন্তু বিব্রত হয়েছে যে আমাদের নাম কেন আসলে জিজ্ঞেস করা হয় নাই। পিন্টু ভাই বলেছেন, এখানে কিন্তু সবাই সাবেক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আসলে এই নাম আসা তো আসলে যদি কেউ চরিত্রহরণ করার চেষ্টা না করে, আসলে বিব্রত হওয়ার ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার সুযোগ থাকে কিনা, এবং যে 10 জনের নাম প্রকাশের ব্যাপারে আপনারা একটু আন্তরিক হতে বা 5জন হবে, সে 5জন তো বলতে পারতেন কিনা, হ্যাঁ, তাই না? আমরা মনে করি সংবিধানের আলোকে কাউকে বিব্রত করা ঠিক না। কারণ যাদের নাম এসছে তারা স্বনামধন্য কর্মকর্তা ছিলেন, বিভিন্ন সেক্টরে 30-35 বছর কাজ করেছেন। তারা এই বয়সে বিব্রত হবেন কেন? জাতিকে সেবা করতে গিয়ে। সো যাদের যে 5 জনের নাম আসবে সেটাই জাতি জানবে, তা আমরা মনে করি, আমরা বিব্রত করতে চাই না। দেখুন, এখানে নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। আমি বলবো কি, একটা রাজনৈতিক দলের কৌশল অপকৌশল থাকতে পারে। লক্ষ্য করে দেখবেন, এই বিএনপি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে নাই। যে স্থানীয় সরকার নির্বাচনে 61 থেকে 80 ভোট করেছে, ওনারা ভোটার দেখেন না। কিন্তু আমি যেটা বলতে চাই, 4000 ইউপির মধ্যে কিন্তু 372টি ইউপিতে বিএনপির নামধারী নেতারা, পদধারী নেতারা বিজয়ী হয়েছে। অতি সম্প্রতি
নারায়ণগঞ্জে, এটা কেউ বলবে না নির্বাচন নিয়ে কোনো কথা তো বলবে, সেই নির্বাচনে ওনারা প্রার্থী দেন নাই, কিন্তু যিনি নির্বাচন করেছেন খন্দকার সাহেব সবাই চিনেন উনি কে, ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, কখন নিয়েছেন, এটা জাতি দেখেছে। এটা হয়তো কৌশল, আমরা মনে করি একটা অপকৌশল হতে পারে। হ্যাঁ, আজকে যে এই অনুসন্ধান কমিটি নিয়ে ওনারা যেটা করছেন, আলটিমেট তো আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, ভোটারদের কাছে যেতে হবে একটা রাজনৈতিক দল হিসাবে। ওনারা যে লুকোচুরিটা করছেন, এটা কি জনগণ ভালোভাবে নিচ্ছেন? যে অপবাদটা দিতে চাচ্ছেন, দেখেন আওয়ামী লীগ যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, দীর্ঘদিন আন্দোলন অনুসরণ করে নির্বাচনের মাধ্যমে এসেছে। আমরা 1975 সালে 15 আগস্টের পরে 21 বছর রাস্তায় ছিলাম। আজকে যে সংখ্যা বলেন, আমরা তো ভয় পাই। জিয়াউর রহমান 1975 সালের 15 আগস্টে জাতিকে হত্যা করার মূল নায়ক ছিলেন। লক্ষ্য করে দেখবেন 2004 সালের 21 আগস্ট এই বঙ্গবন্ধু এভিনিউতে জননেত্রী শেখ হাসিনা সহ পুরা আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন। সেই দলটি 2014 সালের নির্বাচনে আসেন নাই, আগুন সন্ত্রাস করেছিলেন। পরবর্তী স্থানীয় সরকারের কোন নির্বাচনে জয়লাভ করেন নাই। 2018 সালে ওনাদের যে ভাইস চেয়ারম্যান যিনি লন্ডন থেকে স্কাইপিতে সভা করেন, মনোনয়ন করেছেন, নির্বাচন করেন নাই। আপনারা যে জায়গায় আছেন, দায়িত্বে আছেন, রাজনৈতিক সংকটের কথাগুলো উঠে আসছিল, যেমন যেমন রতন বলছিলেন যে গণতান্ত্রিক সংকট যেমন রয়েছে, অর্থনৈতিক সংকট, মানুষের জীবনযাত্রায় নানা রকম সংকট এসেছে। আপনার কাছে একটু সংক্ষেপে শুধু এই প্রশ্নটা রাখতে চাই যে আপনারা অনুভব করেন কিনা যে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংকট আওয়ামী লীগকে মোকাবেলা করতে হচ্ছে, বা আওয়ামী লীগের শাসন আমলে এখন সংকটের মাত্রা আগের চেয়ে আরো বেশি ঘনীভূত হচ্ছে? দেখুন, আমরা অস্বীকার করব না দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এটা কিন্তু একটা বৈশ্বিক বিপর্যয় করোনার সময়, আর বর্তমানে যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। আমরা দেখতেছি আমাদের সরকার কি ব্যবস্থা নিয়েছে। সামনে এপ্রিল মাসের 3 তারিখ থেকে রমজান, আপনার সরকার কিন্তু লক্ষ্য করেছে টিসিবির মাধ্যমে 1 কোটি লোককে, মানে 5 কোটি লোককে এর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে ন্যায্য মূল্যে। এই সরকার একটা সংকট আপনারা যেমন জাহিদুল হাসান পিন্টু বলছেন সরকার অ্যাড্রেস করেছে বা তাদের দিক থেকে পদক্ষেপ নিচ্ছে, আপনিও সেটি বলছেন যে সরকার তার জায়গা থেকে তো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। আরো কথা বলতে চাই রেজুল কবির কাছে, তবে একটা বিরতির সময় গেছে। জনতা একটু পরে ফিরে আসছি। দর্শক, আপনারা সবাই সঙ্গে থাকবেন নিশ্চয়। নির্বাচন বলুন বা আন্দোলন বলুন, জোট কেন্দ্রিক রাজনীতির একটা চর্চা বাংলাদেশে রয়েছে। আপনারা জোটে রয়েছেন বিভিন্ন রকম। আগে এক ধরনের সমীকরণ বা এক ধরনের মেরুকরণ ছিল বলতে হবে, সেটা সাম্প্রদায়িক শক্তির বা যারা এর আগে একসঙ্গে বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন তাদের ডান বামের জোটের একরকম ফারাক বা পার্থক্য ছিল। এখন এই সময়টায় এই যে ডান বামের পার্থক্যের জায়গাটা কমে এসেছে কিনা, অন্তত সেটা সরকার বিরোধী জায়গায় বা ক্ষমতাসীনদের বিরোধী জায়গায় আন্দোলনের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান ঠিক কোথায়? প্রশ্নটা হয়ে যায় যে সরকারে আছে কারা এবং সরকারের বাইরে আছে কারা, এটা নিয়েই প্রধানত আন্দোলনগুলো গড়ে ওঠে। এর বাইরে আবার সরকারের বাইরে যারা আছেন তাদের মতাদর্শগত অবস্থানটা কি, তারা কি ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাস করেন নাকি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন, তারা কি পুঁজিবাদী পথেই দেশটাকে গড়ে তোলার কথা বিবেচনা করেন নাকি সমাজ পরিবর্তনের চিন্তাটা করেন। এই ধরনের কিছু বিভাজন পার্থক্য তো আমরা সবসময় দেখেছি, সেটাকে আমরা অনেক সময় বলি ডান বামের পার্থক্য। মূলত বাম কথাটা এসেছিল এই ক্ষেত্রে যে যখন ফ্রান্সে ফরাসি বিপ্লবের পরে পার্লামেন্ট গঠিত হয়, সে পার্লামেন্টে যারা সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করতেন তাদেরকে বামপন্থী বলা হতো, তারা বাম দিকে বসতেন। এখন গোটা বিশ্বে বামপন্থী বলা হয় তাদেরকেই যারা সমাজ পরিবর্তনের রাজনীতি করেন, যারা সমাজতন্ত্রের পক্ষে কথা বলেন, তাদেরকে বামপন্থী বলা হয়। তা আমাদের দেশে আমরা দেখেছি কি বারবার একটা রাজনৈতিক মেরুকরণের মধ্যে এরকম সমস্যা হয়ে যায় যে ক্ষমতায় থাকার প্রয়োজনে কোনো বাছবিচার থাকে না। যেমন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী দলের সঙ্গে চুক্তি করা, তাদের সঙ্গে থাকা, এটাও যেমন চলে, ক্ষমতায় যাওয়ার প্রশ্নেও এরকম অনেক আমরা দেখেছি। কিন্তু আমরা যারা বাম গণতান্ত্রিক জোট করছি, আমরা এই জায়গায় একটা জায়গায় দাঁড়াতে চেষ্টা করি যে আমরা যে কোনো সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এবং আমরা জনগণের উপর যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে কথা বলি। এই কথা বলতে গিয়ে কখনো কখনো কথার একটা মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু কথার মিল খুঁজে পাওয়া আর রাজনৈতিক ঐক্য হওয়া দুটো কিন্তু এক জিনিস নয়। এক জিনিস খেয়াল করে দেখুন, আমরা যখন বলি যে দেশে তো নির্বাচন হচ্ছে, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরাও আছে, বাংলাদেশে প্রায় 66,000-এর মতন বিভিন্ন স্তরের প্রতিনিধি আছেন। তার মধ্যে 4,571টা ইউনিয়ন পরিষদ এবং প্রায় 45,710টা ওয়ার্ড আছে,
আমাদের 495টা উপজেলা আছে এবং সেক্ষেত্রে সব মিলিয়ে প্রায় 1485 জন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে। এটা সবাই তো কোনো না কোনো ফর্মে নির্বাচিত, দিনের ভোটে হোক, রাতের ভোটে হোক, গায়ের জোরে হোক, অথবা প্রশাসনকে কাজে লাগিয়ে হোক। তারা জনগণের পক্ষে কী কাজটা করছেন সেটা নিয়ে কি কেউ কথা বলবেন না? সে কথাটা বললে আমরা সাথে সাথে কি ডান বামের লেভেল লাগিয়ে দেব, নাকি গম চুরির বিরুদ্ধে, তেল চুরির বিরুদ্ধে কথা বলবো, তেলের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে কথা বলবো নাকি আমরা? যেমন ধরুন ভোজ্য তেলের দাম নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে, এর মধ্যে সরকার কিন্তু প্রতি লিটার ভোজ্য তেলে প্রায় 35 টাকার মতো বিভিন্ন রকমের শুল্ক নেয়। বুঝতে পেরেছি। ফলে ইস্যুর জায়গায় বক্তব্যের ক্ষেত্রে বা প্রতিবাদের জায়গার ক্ষেত্রে কোথাও যদি সাদৃশ্য দেখাও যায়, সেটা কি আসলে অবস্থানগত সাদৃশ্য বা সখ্যতা বলে ভাবার সুযোগ নেই, এমনটি আপনি বলছেন। জাহিদুল হাসান পিন্টু, আগের অংশের কোনো বক্তব্যের ধারাবাহিকতা আপনার কিছু বলবার থাকলে শুনতে চাই। আর প্রশ্ন রাখতে চাই, এই আপনি জানেন নিশ্চয়ই নেলসন মুলিন্সকে নিযুক্ত করা হয়েছে লবিস্ট ফার্ম, বাংলাদেশ সরকারের পক্ষে তারা কাজ করবে। এখন যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এবং আপনিও গণমাধ্যমে দিয়ে খেয়াল করলে হয়তো দেখবেন যে সাম্প্রতিক সময়ে বন্দুকযুদ্ধ বা অস্ত্র উদ্ধার অভিযান, এই ঘটনাগুলো গণমাধ্যমে একটু কমই দেখা যাচ্ছে বোধহয়। ফলে যদি এইরকম বাস্তবতা থাকে যে ইস্যুগুলো নিয়ে আসলে এই ধরনের নিষেধাজ্ঞা বা যদি বলি কোনো রকম পদক্ষেপ বহির্বিশ্ব থেকে নেওয়ার চেষ্টা করা হয়, সেগুলো যদি না থাকে, তাহলে তো এই ধরনের অভিযোগ থেকে এককালে এইসব সংস্থা বা বাংলাদেশের অন্য যারা যুক্ত বলা হয় তারা মুক্ত হয়ে যাবে। ফলে এই বাড়তি টাকাটা খরচ কেন করতে হচ্ছে বলুন তো? জনাব পিন্টু, আনমিউট করতে হবে। নিয়োগ করার ঘটনা বাংলাদেশে নতুন না, এটা আপনার গত 20-25 বছর ধরে আমি দেখে এসেছি। বিভিন্ন ইস্যুতে লবিস্ট নিয়োগ করে সরকার, করাটা দরকারও পড়ে মাঝে মধ্যে। তো এখন আপনি যে ইস্যুর কথা বললেন, এই ইস্যুতে লবিস্ট নিয়োগ করাটার পাশাপাশি আরেকটা কাজ জরুরি ছিল। সেই কাজটা, যে অভিযোগটা উঠেছে, সেই অভিযোগটা তো মিথ্যা না। এখন যুক্তরাষ্ট্র সরকারকে আপনার কোন এক পক্ষ গিয়ে বুঝাতে সক্ষম হয়েছে যে এই দেশে এই সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের কাজে লিপ্ত থাকে। এটা এখন সরকার লবিস্ট নিয়োগ করে কাউন্টার আর্গুমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে না, এই সংস্থাগুলো যে কাজ করে সেটা হলো মানবাধিকার রক্ষার জন্য করে। এখন যুক্তরাষ্ট্র সরকারের আইন প্রণেতাদের যেভাবে বুঝাতে পারে, ওই দেশের আইন প্রণেতারা এমনও ঘটনা আছে আমার জানা মতে, 21শে অগাস্টের হামলার পরে আপনার এই আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এই যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী, নাম অনেকেই জানেন, ককাসের প্রেসিডেন্টও ছিলেন, তাকে কনভিন্স করার জন্য গিয়েছিল। যে তাকে কনভিন্স করার জন্য সেখানে তিনি অর্থ গ্রহণ করেন, এটা প্রকাশ্যেই নেন, এটা বেআইনি না। কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠকের কথা যেই সময় হওয়ার কথা, ঠিক তার 15 মিনিট আগে পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান গিয়ে তার সঙ্গে কথা বলে চুক্তি করে আসতেন। তার মানে আওয়ামী লীগের উপর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী গিয়ে তাকে কনভিন্স করে আসতে পেরেছে। বিষয়টা এইরকম, কে যুক্তি দিয়ে, অর্থ দিয়ে কনভিন্স করে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদেরকে আপনি নিজের পক্ষে নিয়ে আসতে পারেন। এখন র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা তো অসত্য না। এটা আমরা যারা এই দেশে থাকি আমরা এটা দেখি যে শুধু এটা র্যাব কেন বলবেন, র্যাব বললে একতরফা একটা র্যাব একটা প্রতিষ্ঠান হয়ে যায়। পুলিশ বিডিআরও করে, এই যে আপনার মাদক বিরোধী অভিযানের সময় বিজিবিও হত্যা করেছে। তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে আইনগতভাবে আপনি বলতে পারেন যে হয় না। কেন হয় না বলবেন? কারণ প্রত্যেকটার একটা ইনকোয়ারি হয়, ইনকোয়ারি করে সেটাকে জাস্টিফাই করে। সেই ইনকোয়ারি আইনটাই আপনার রং। আপনি এমন ভাবে ইনকোয়ারি যাদেরকে করতে দেন, মানে আপনাকে আমি হত্যা করবো আবার আমি ইনকোয়ারি করব। এই আইনেরও পরিবর্তন দরকার, এবং সরকারের একটা বার্তা থাকা উচিত যে খুন করে বা গুম করে বা বেআইনি ভাবে বিচার বহির্ভূত ভাবে হত্যা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায় না। আচ্ছা, এই জায়গায় সরকারকে আসলে একটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল বলে আপনি মনে করেন। রিয়াজুল কবির কাউসারের কাছে একটু যাই। রিয়াজুল কবির কাউসার, যে অভিযোগগুলোর কথা মাত্র জাহিদুল হাসান পিন্টু বলছিলেন, যেগুলো তো অসত্য নয় বা এরকম অভিযোগ গণমাধ্যমে হরহামেশা আসে, এখন আপনারা যখন আবার সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয়ভাবে এটার পক্ষে কথা বলতে যাবে বা চেষ্টা করবে, সেটা একটা আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার লেবেল লাগিয়ে দেবে না আওয়ামী লীগ বা বাংলাদেশ সরকারের সঙ্গে বহির্বিশ্বে? সেক্ষেত্রে আরো বেশি বিষয়টার সঙ্গে যদি বলি ঘনিষ্ঠতা প্রকাশিত বা প্রমাণিত হয় না? দেখুন, পক্ষে বিপক্ষে যুক্তি থাকতেই পারে,
এটা তো ঠিক যে এখন বাংলাদেশে যে মাদক অভিযান বাড়াতে এটা কমেছে, আমাদের যে বৈশ্বিক যে একটা বিশ্বজনীন জঙ্গি উত্থান, আমরা কিন্তু এটা সীমিত আকারে ধরে রাখতে পেরেছি। লক্ষ্য করে দেখবেন প্রতি মাসেই কোনো না কোনো এলাকায় এই অভিযানটি হচ্ছে এবং ঘেরাও হচ্ছে। মানব পাচার আমাদের একটা বড় সমস্যা ছিল, এই সমস্যাগুলিকে আমরা বলবো না মিটে গেছে, নিয়ন্ত্রিত আছে। আমাদের যে পুলিশ বাহিনী তাদেরকে নিয়মিত যে কাজগুলি করতে হয় এর বাইরে এইসব ব্যাপারে নজর দেওয়া কঠিন, যার ফলে এই বিশেষায়িত কিছু বাহিনী আমাদের দরকার। বিশ্বের অনেক দেশে আছে, আমাদের দেশে সে আদালতে হয়েছিল এবং এই বিশেষ বাহিনীগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ট্রেনিং প্রাপ্ত। কেন ভৌগোলিকভাবে মানে বৈশ্বিকভাবে এখন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ আমাদের এখানে এইগুলি যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে তো আমরা বাংলাদেশ দাঁড়াতে পারবো। এই জন্য বলি কি কিছু অভিযোগ থাকতেই পারে, অভিযোগটা নিয়ন্ত্রিত করা যায় কিনা। আমরা বলবো না বিনা বিচারে একটা হত্যাকাণ্ড কিনা আমরা চাই না, রাজনৈতিক দল হিসেবে সাথে চাই না, এটা যেন কমিয়ে আনা যায়। কিন্তু বাইরের একটা দেশ স্যাংশন দেবে সেটা নিয়ে আমরা উচ্ছ্বসিত হব, এটা ঠিক। লক্ষ্য করে দেখবেন এখন ওনারা বলা ছোট করেছেন গার্মেন্টস সেক্টরেও এই ধরনের স্যাংশন আসবে। দেখুন আজকে বিশ্ব বাজারে ইউরোপ, আমেরিকায়, চীনের পরে আমাদের বাংলাদেশের একটা বড় বাজার। এখন আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলুক, সরকারের বিরুদ্ধে কথা বলুক, এসব ব্যাপার বলতে গেলে কি দেশের বিরুদ্ধে হয়ে যায় না? দেশ কি বিপন্ন হয়ে যাবে না? একটা প্রতিযোগিতামূলক বাজার বিশ্বে এখন গার্মেন্টস সেক্টর বা সেক্টর, সেটা নষ্ট করার জন্য আপনারা দেখেছেন এখানে পিন্টু ভাই বলেছেন লবিস্ট। দেখুন এটা হতেই পারে। দেখুন রিয়াজুল কবির কাউসার, এই জন্য যেমন জাহিদুল হাসান পিন্টুকে আমি উল্লেখ করে বলেছিলাম যে সাম্প্রতিক সময় যেমন ওই অর্থে সেই কথিত বন্দুকযুদ্ধ বা উদ্ধার অভিযান, অস্ত্র উদ্ধার অভিযান, এই বিষয়গুলো গণমাধ্যমে একটু কম আসছে বলে মনে হচ্ছে। এখন এরকম যদি গণমাধ্যমে এগুলোর উপস্থিতি না থাকা, এই ধরনের ঘটনা বা অভিযোগ যদি না আসে, তাহলেই তো এই দায় থেকে মুক্তি মেলার কথা, অর্থাৎ এই বিষয়গুলো কমিয়ে আনতে পারলেই তো কমার কথা। সেই ক্ষেত্রে আপনারা যখন ওই দায়ের পর এই বিষয়গুলোর দিকে অ্যাড্রেস না করে আইনিভাবে সেটা লড়াই করতে যাবেন, তখন বিষয়টা আরো বেশি আপনাদের দিকে অর্থাৎ সরকারের দিকে দায় চাপে কিনা যে সরকার তখন প্রাতিষ্ঠানিকভাবে নেমে গেল এই বিষয়টাকে ঠেকানোর জন্য। দেখুন একটা জিনিস লক্ষ্য করবে, ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে, যে কোনো রাজনৈতিক গণঘটনা ঘটতে পারে। দেখতে হবে সরকার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে ব্যবস্থা নিয়েছে কিনা, যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে কিনা, বিচারের আওতায় আনা হয়েছে কিনা, এটা লক্ষ্য করে দেখবেন। আজকে কিন্তু সারা দেশে সেই নেটওয়ার্কটি হয়েছে। তারপর আমরা মনে করি আইন শৃঙ্খলার দিক থেকে বাংলাদেশ আর একটু স্টেবল হলে আমাদের অনেকগুলি যে অবস্থা আরো উন্নত হবে সেই প্রত্যাশা রাখছেন এবং আপনাদের যে প্রচেষ্টা সেই দিকেই রয়েছে বলে ধারণা করি। জনাব রিয়াজুল কবির কাউসার, এই মোশাররফ হোসেনের কাছে যাই। মোশাররফ হোসেন, আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন সরাসরি যে বাংলাদেশ সরকার একটা লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে এবং তাদের যে উদ্যোগের কথা, বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা আপনারা কখনো স্বীকার করতে চাইলেন না। এখন তাহলে বিষয়টা এমন দাঁড়ালো যে সরকারের সৎসাহস আছে বিষয়টা সামাল দেওয়ার বা ডিল করার, বিএনপির সেই সৎসাহসটুকু নেই? না, বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আমরা কোনো লবিস্ট ফার্ম নিয়োগ করি নাই, কিন্তু আমরা কিন্তু প্রমাণ দিয়ে দেখেছি যে আওয়ামী লীগ যখন 2004, 5, 6-তে বিরোধী দল ছিল তখন কিন্তু তারা লবিস্ট নিয়োগ করে প্রায় 10 কোটি টাকা আমেরিকাকে পেমেন্ট করেছে। এই প্রমাণ, তথ্য প্রমাণ সহ কিন্তু আমরা উপস্থাপন করেছি। এখন এখানে একটি মৌলিক প্রশ্ন, যেটাটি যে আসলে এই যে লবিস্ট নিয়োগ এটা কি বাংলাদেশের স্বার্থের জন্য না আওয়ামী লীগ ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার জন্য? এই প্রশ্নটি কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আপনি দেখবেন আওয়ামী লীগ এই আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য কিন্তু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সেটাকে যদি আপনি রাষ্ট্রীয় অর্থ দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করতে চান, তাইলে তো এটা দেশের জন্য একটি চরম দুর্ভাগ্য হবে বলে আমি মনে করি। কারণ আপনি দেখবেন যে অভিযোগটা কি, অভিযোগটা যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বর্তমান আওয়ামী সরকার, আপনাকে এটা লক্ষ্য যেই সরকারটি ক্ষমতায় আছে তারা ব্যবহার করছে। সুতরাং আপনি লবিস্ট নিয়ে রাষ্ট্রের টাকা খরচ করে কি আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য কি আপনি এই টাকা ব্যয় করবেন? এই প্রশ্ন তো আমরা করতেই পারি।
বরং আওয়ামী লীগ যদি ন্যায়ের আইনের শাসনে ফিরে আসে, আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক পথে চলে আসে, আওয়ামী লীগ যদি মানুষের মানবাধিকার সংরক্ষণ করে, মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করে, আজকে যদি আওয়ামী লীগ এই দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, একনায়কতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে যদি আজকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করে, তাইলে আমার মনে হয় এই লবিস্ট নিয়োগ এগুলি কোনো কিছু প্রয়োজন নাই। কারণ আওয়ামী লীগ তো এর আগেও ক্ষমতায় ছিল, 96 সালেও তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তো লবিস্ট নিয়োগ করতে হয়নি। আজকে কেন নিয়োগ করতে হচ্ছে? কারণ তারা যে নির্বাচন করছে সেই নির্বাচন ইন্টারন্যাশনাল কমিউনিটি গ্রহণ করছে না, বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। তারা গণতন্ত্রের নামে তার রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করছে। তারা আজকে জঙ্গলিবাদের নামে, আমি যদি এখানে প্রশ্ন করি, হ্যাঁ জঙ্গলিবাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে, এটা আমরাও সমর্থন করি, কিন্তু ইলিয়াস আলী কি জঙ্গলিবাদী? চৌধুরী আলম কি জঙ্গিবাদী? আজকে এমপি হিরো বা পারভেজ এরা কি জঙ্গিবাদী? জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ যাদের প্রায় 300 মতো গুম করেছে তারা কি জঙ্গিবাদী? আপনাদের নেতা কর্মীরা স্বীকার হয়েছেন ওই ধরনের ঘটনার, বলতে আপনি সে অভিযোগ রাখছেন মোশাররফ হোসেন। রাজিকুজ্জামান রতন, সরকার বা রাষ্ট্রের তো তার যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কুৎসা হোক বা কোনো অভিযোগ, সেটাকে আইনিভাবে লড়াই করা বা প্রতিহত করা একটা দায়ী থাকে। ফলে সেই চেষ্টাটাকে বিরোধীরা যেমন দেখার চেষ্টা করছে যে সরকারের ক্ষমতায় টিকে থাকার কৌশল, এই প্রচেষ্টার মধ্য দিয়ে সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে খুব বেশি লাভ হওয়ার সুযোগ দেখেন কি? দেখুন, অভিযোগটা এসছে যখন কোন একটা বাহিনীর বিরুদ্ধে, সেটা একদিকে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে, আর একদিকে বাংলাদেশ নামক দেশটারও নানা ধরনের অর্থনৈতিক নিপীড়নের মধ্যে অথবা স্যাংশনের মধ্যে পড়ার একটা ঝুঁকি তৈরি করছে। সে কারণে তো আমরা সবাই এটা নিয়ে আতঙ্কিত। এখন যে অপরাধগুলো হয়েছে বলে সবাই বলছেন, সেই অপরাধগুলোর প্রতিবিধানের কি কি পদক্ষেপ নেওয়া হলো? আমেরিকানরা কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন যদি কোনো স্যাংশন দেয় কোনো ব্যক্তির বিরুদ্ধে কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, তা তখন আমরা খুব সচেতন হয়ে গেলাম। আমরা কি দীর্ঘদিন ধরে এই পিন্টু ভাইরা যে প্রচার মাধ্যমে এগুলো বলছেন, আর আমরা রাজনৈতিক দলগুলো যে রাস্তায় এটা বলছি, তখন কি এটা কারো কানে যায়নি? তখন কি এটা কেউ বিবেচনায় নেয়নি? তার মানে কি চাপ আসলেই শুধুমাত্র বিবেচনা কাজ করে? আর এখন দেখুন, আইন শৃঙ্খলা যখন বলেন, তখন আমাদের বলতে হবে আইনটা কি রকম? আইনটা কি গণতান্ত্রিক? ডিজিটাল নিরাপত্তা আইনটা কি গণতান্ত্রিক আইন? বিশেষ ক্ষমতা আইন কি গণতান্ত্রিক আইন? সন্ত্রাস দমন আইনের নামে আইনটা কি গণতান্ত্রিক আইন? ফলে আইনটা গণতান্ত্রিক কিনা সেটা যেমন বিবেচনা করতে হবে, আর শৃঙ্খলা রক্ষার নামে মানে শৃঙ্খলিত করে ফেলা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে বাহিনীটা গড়ে তোলা হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়, সেই বাহিনীর বিরুদ্ধে কিংবা যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকে সেই বাহিনীকে ব্যবহার করার মাধ্যমে ভাবমূর্তিটা নষ্ট হলো, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আবার লবিস্ট নিয়োগ করা হবে। তার মানে জনগণের মানে তাদের ভাবমূর্তি রক্ষা করার জন্য এখন আবার জনগণের ট্যাক্সের টাকায় ব্যয় করতে হবে লবিস্ট নিয়োগের জন্য। এগুলো নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। ফলে যদি যারা আইন ভঙ্গ করেন, তারাই কি আইন রক্ষার নামে আবার আইনি তদন্তও করবেন? এই বিষয়গুলো বলবার জন্য আমরা যেটা বলছিলাম, দেশের মধ্যে যে একটা জবাবদিহিতার পরিবেশ থাকে, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ থাকে এবং প্রতিনিয়ত প্রত্যেকেই একটা জবাবদিহিতার আওতার মধ্যে থাকেন, তখনই কেবলমাত্র গণতান্ত্রিক নীতি এবং স্বেচ্ছাচারিতা হয়, ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি হয়, সেগুলো হবে না বলছেন। রাজিকুজ্জামান উত্তর পেয়েছি। জাহিদুল হাসান পিন্টু, এই প্রচেষ্টাগুলো অর্থাৎ লবিস্ট নিয়োগ করা বলুন বা এই যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, সেটা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এই অভিযোগটার মেকানিজম কি আসলে, মানে এটা কিভাবে হতে পারে বা সেটা রাজনৈতিক ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন কাঠামোটা, একটু সংক্ষেপে শুনতে চাই। দেখেন, এই ধরনের অভিযোগ তো র্যাব গঠনের পরপর থেকেই 2004 সাল থেকে যুক্তরাষ্ট্র এটাকে আমলে নিয়েছে 2015 সালের পর থেকে। কারণ যাদের বিরুদ্ধে আপনার স্যাংশন দেওয়া হয়েছে তাদের দায়িত্বে ছিলেন 2015 পরে 16 থেকে। তো আমি বলছি যে এই ধরনের স্যাংশন রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, কারণ এই অভিযোগ বিশ্বের বহু দেশে আছে, সব দেশে তো আর দেওয়া হয় না। তো যে কারণেই যুক্তরাষ্ট্র আপনার স্যাংশন আরোপ করুক না কেন, এটা ভূ রাজনৈতিক কারণ হোক, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে কিনা সেটা ঠেকানোর জন্য হোক, অথবা ভারত যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হয়েছে কিনা, যে কারণেই হোক, অভিযোগটা আমি বলছি অসত্য নয়। তো রাষ্ট্রের উচিত হবে এই ধরনের অভিযোগ যেন আর উঠাতে না পারে, যেন অজুহাত না পায়। যুক্তরাষ্ট্র তো একটা অজুহাত পেল, এই অজুহাত যেন না পায়, এই কারণে ওইদিকে নজর দেওয়া।
আর লবিস্ট নিয়োগ করাটা দরকার আমি এই কারণে মনে করি, কারণ যুক্তরাষ্ট্র আজকে যেই ঘটনাটা সেই ক্ষেত্রে ঘটিয়েছে, ক্ষমতা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী এটা করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখতে পারে কিনা, একেবারেই এক বা দুই লাইনে শুনতে চাই। না, এটার ক্ষমতায় দীর্ঘমেয়াদে রাখা না রাখার সঙ্গে এটা সম্পর্ক না, কারণ এই আজকে আওয়ামী লীগ না থাকলে আচ্ছা। কালকে বিএনপি আসলে বা অন্য কোনো দল আসলেই যে স্যাংশনটা উঠে হয়ে যাবে বিষয়টা তো তা না। তো এটা সরকারের কার্যক্রমের অংশ, ধারাবাহিক অংশ হিসেবেই সরকারের এই প্রচেষ্টার জায়গা থাকতে হবে বলে মনে করছেন। ধন্যবাদ জাহিদুল হাসান পিন্টু, রাজিকুজ্জামান রতন আপনাকে ধন্যবাদ, মোশাররফ হোসেনকে ধন্যবাদ জানাতে চাই, রিয়াজুল কবির কাউসার আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মনে রাখবেন, আমজনতার শক্তি বড় শক্তি।